পূর্ববর্তী অভিজ্ঞতার কারণে যে কোনো ক্ষমতাসীন ছাত্র সংগঠন যদি হলগুলিতে হল কমিটি দিতে পারে তাহলে তারা হচ্ছে জবরদখল চালাবে, তারা গেস্ট রুম গণরুম আনবে এবং তার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা আরেক দফা বিপন্ন হবে। যদিও এই ট্রমাটিকে আমরা সম্মান করি, কিন্তু এটি যে প্রক্রিয়ায় সমাধান করা হয়েছে তা কোনো গঠনমূলক সমাধান নয়। প্রথমত, এটি ৭৩-এর যে অধ্যাদেশ, সেই ৭৩-এর অধ্যাদেশের সাথে সাংঘর্ষিক, যার ফলে যদি কোনো শিক্ষার্থী কোনো একটি রিট করে তাহলে সেই রিটের মধ্য দিয়ে অনায়াসে এই সিদ্ধান্ত খারিজ হয়ে যাওয়া সম্ভব। দ্বিতীয়ত, যদি আমরা ধরেও নেই যে এই রিটের মধ্যে দিয়ে এটি খারিজ হলো না, তাহলে ধরা যাক ছাত্রদল এখন ক্ষমতায় নেই, ৬ মাস পরে জাতীয় নির্বাচন হলো এবং সেই জাতীয় নির্বাচনে বিএনপি জিতে গেল। যদি তা হয় তাহলে ছাত্রদল তো বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার পারমিশন তাদের আছে। তাহলে বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্রদলের নেতাকর্মীরা তারা তো বিভিন্ন হলেরই আবাসিক হবেন। তাহলে সেই আবাসিক হলগুলিতে থাকা অবস্থায় তাদের কমিটি না থাকলেও তারা তো সেই একই জবরদখল সবই করতে পারবেন, কারণ বিশ্ববিদ্যালয়ে তাদের রাজনীতি করার অধিকার থাকছে। এবং আমরা যদি হাইপোথেটিক্যালি ধরে নিই যে তাদের মাদার পার্টি রাষ্ট্র ক্ষমতায় আছেন, তখন হল কমিটি থাকা বা না থাকাতে তাদের জবরদখল নিশ্চিত করার ক্ষেত্রে কিন্তু কোনো পার্থক্য হবে না। বরং মাঝখান দিয়ে যেটি হলো যে এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব ছিল একটা ক্যাম্পাস চার্টার তৈরির মধ্য দিয়ে হলগুলিতে এবং ফ্যাকাল্টিগুলিতে রাজনীতি কি ফরম্যাটে থাকবে, রাজনীতি কিভাবে নিয়ন্ত্রিত হবে তার একটি রূপরেখা নিশ্চিত করা। কিভাবে যে আবাসন, সেই আবাসন সম্পূর্ণরূপে প্রশাসনের হাতে থাকে এবং তা যেন কোনোভাবেই কোনো দলীয় ছাত্র সংগঠনের হাতে না যায় তা নিশ্চিত করার একটা মেকানিজম তৈরি করা। কিন্তু তা না করে আমরা একটা জনতুষ্টিবাদী কর্মকাণ্ডের মধ্যে গেলাম এবং যার মধ্যে দিয়ে একটি স্ববিরোধী সিদ্ধান্ত পাশ করা হলো। তারা ১৭ জুলাইয়ের কথা বলছেন যে ১৭ জুলাইয়ের ৯ দফার হিসাব অনুযায়ী করা হবে। তা ৯ দফার হিসাব অনুযায়ী যদি করা হয় তাহলে তো ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ। তাহলে আপনি যে হলে নিষিদ্ধ করতেছেন, তাহলে বিশ্ববিদ্যালয় কমিটিগুলো বিলুপ্ত করে দেন, আমাদের বিশ্ববিদ্যালয় কমিটি তুলে দেন, কারণ তাহলে তো সেটা সাংঘর্ষিক। কারণ আমার যদি বিশ্ববিদ্যালয় কমিটি থাকে, তাহলে আমার বিশ্ববিদ্যালয় কমিটিটা যদি একটা জেলা পর্যায়ের শাখা হয়, তাহলে অবশ্যই তার ইউনিট বা শাখা ইউনিটগুলি হবে হচ্ছে হল এবং ফ্যাকাল্টি। তাহলে আমি যদি হল এবং ফ্যাকাল্টিতে রাজনীতি করতে না পারি, তাহলে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কি কোথায় করব? বাকছাস এবং উমামার মতো যায় কি সচিবালয়ে রাজনীতি করব? তা তো আমরা করতে পারবো না। কাজে আমাদের রাজনীতি করতে গেলে হল কমিটি দিতে পারি আর না পারি, আমাদের রাজনীতি আলটিমেটলি হলগুলি এবং ফ্যাকাল্টিগুলিতেই হবে। তো আজকে হল কমিটি নিষিদ্ধ হয়েছে, কালকে যদি আমি কোনো একটা হলে কথার কথা দুইটা ছাত্রের সঙ্গে চা খাইতে বসি, তাহলে সেই দুজন ছাত্রকে যে ছাত্র ইউনিয়ন সন্দেহ করে হল থেকে বাইর করে দেওয়ার পায় তারা হবে না, তা আমরা নিশ্চিত হচ্ছে কিভাবে? তারা আরো একই সঙ্গে গতকালকে স্মরণকালে সব থেকে হাস্যকর কথাটা একটা প্রশাসনের মানুষের মুখ থেকে আমরা শুনছি, সেটি হচ্ছে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা হবে। আমার মাথায় বুদ্ধি কম সম্ভবত, আমি জানি না গুপ্ত রাজনীতি কিভাবে নিষিদ্ধ করে। কারণ গুপ্ত রাজনীতির বৈশিষ্ট্য হচ্ছে তা প্রকাশ্য না, ফলে তা ডিটেক্টেবল না। যা ডিটেক্টই করা যায় না তা নিষিদ্ধ কিভাবে করা হয় তা আমার জানা নাই। এই ঘটনার মধ্য দিয়ে বরং গুপ্ত রাজনীতিকে প্রণোদনা দেওয়া হলো এবং রাজনীতি যাতে কেউ ব্যক্ত না করে তার একটা ইনসেন্টিভ তৈরি করা হলো। এইটা লং টার্মে বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো হলো না। রাজনীতি প্রকাশ্য রাখার পরও আপনার কিছু কমন কনসেনসাস তৈরি করার মধ্য দিয়ে এবং সেগুলোকে কিছু বাইন্ডিং এর মধ্যে এনে সিটের যে অ্যালোকেশন, সেই অ্যালোকেশন নিশ্চিত করা যায়। মূল মুশকিলটা তো এটাই যে আমাদের যথেষ্ট পরিমাণ সিট নাই। যদি যথেষ্ট পরিমাণ সিট থাকতো তাহলে সিটের জন্য কাউকে রাজনীতি করতে হতো না, তাই তো বিষয়টা। তাহলে আপনি সিটের সংখ্যা বাড়ানোর দাবি না করে কেন রাজনীতি নিষিদ্ধের দাবি করতেছেন? ধরেন কথার কথা রোকেয়া হলে আপনার ধরেন কথার কথা ধরেন যে ২০০০ সিট আছে বা ৫০০০ সিট আছে, শিক্ষার্থী আছে তার থেকে ৫০০০ বেশি, যার ফলে প্রথম বর্ষে যখন শিক্ষার্থীরা আসে তখন সেই শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে হলে ওঠার জন্য আপনার যেই ক্ষমতাসীন রাজনৈতিক দল তার উপর নির্ভরশীল থাকে। তো এইটা সলভ করার সবচেয়ে সহজ মেকানিজম হচ্ছে আপনি হলের সিট সংখ্যা বৃদ্ধি করেন এবং আপনি প্রথম বর্ষকে অগ্রাধিকার ভিত্তিতে সিট নিশ্চিত করেন। কিন্তু তা না করে আমরা যে রাজনীতি করলাম গত ২৪ ঘন্টায়, রাজনীতি বিমুখতার যে রাজনীতি করা হলো, যেটি বাকছাস, উমামা ফাতেমা বিভিন্ন রাজনৈতিক ক্যারেক্টার করলো, সেটা খুবই হাস্যকর হলো। গতকালকে আমরা উমামা ফাতেমা মারফত একটা বক্তব্য শুনলাম যে শিবিরকে তার গুপ্ত রাজনীতি প্রকাশ্যে আনতে হবে, তার গুপ্ত কমিটি প্রকাশ্যে আনতে হবে এবং ছাত্রদলকে তার প্রকাশ্য কমিটি বাতিল করতে হবে। এখন ছাত্রদল তার প্রকাশ্য কমিটি বাতিল করতেছে, এটা দেখার পর শিবিরের ইনসেন্টিভটা কি যে তার গুপ্ত রাজনীতি সে ব্যক্ত করবে? এই স্ববিরোধী কথাগুলির মানে কি? নিষিদ্ধ রাজনীতি, আপনার গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করে কোন প্রক্রিয়া? এগুলো কোনো প্রক্রিয়া নাই। যারা দাবি করতেছেন এবং যারা দাবি মানতেছেন তারা কেউই জানেন না তারা কি চান এবং তারা কোন সমস্যার সমাধান করতেছে। পুরাটা একটা রঙ্গমঞ্চে পরিণত হয়েছে এবং যেহেতু সামনে ডাকসু, যদি এই কথাগুলি কেউ বলে তাহলে তার ভোট কমে যাইতে পারে, এরকম সব হাস্যকর ক্যালকুলেশনে বিশ্ববিদ্যালয়টা চলতেছে এবং আমরা গোটা দেশের কাছে একটা হাসির খোরাক, হাসির পাত্র হচ্ছে। আরেকটা বিষয় সেটা হলো যে
আমরা দেখি 24-এ গণঅভ্যুত্থানের সময় ছাত্ররাই আন্দোলন করেছে এবং ছাত্ররাই হচ্ছে যে আন্দোলনের সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছে। সেক্ষেত্রে এখন এই ধরনের কেন দাবি তোলা হচ্ছে? এবং আপনি ডাকসু নির্বাচনের কথা বলছেন, ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, অনেকে বলছে যে ডাকসু নির্বাচন পিছানোর জন্য এই ধরনের ষড়যন্ত্র হচ্ছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের যে শান্তি পরিবেশ রয়েছে সেগুলো নষ্ট করার জন্য বিভিন্ন মহল চেষ্টা করছে। সে বিষয়ে আপনাদের অবজারভেশন কি? ষড়যন্ত্র কে করছে কি করছে এগুলো আমার কাছে প্রমাণ নাই। আমি এরকম আন্দাজে পপুলিস্ট কথাবার্তা বলতে পারবো না যে ষড়যন্ত্র করছে ও ষড়যন্ত্র করছে, যার প্রমাণ আমার কাছে নাই তা নিয়ে আমি কেন কথা বলবো। দ্বিতীয়ত হচ্ছে যে ছাত্র, এখানেই মুশকিলটা যে যেই ছাত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকারের পতন ঘটলো, এত বড় একটা স্বৈরাচারী সরকারের, সেটাই 9 দফার আবার 7ম দফা হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তার মানে একটু বুঝে দেখেন যে আপনি সমন্বয়কদের লিস্ট দেখবেন সমন্বয়কদের লিস্টে ছাত্র দল নাই, বামপন্থীও নাই, সমন্বয়কদের লিস্টে আছে বাকছাস আর শিবির। শিবির কেন আছে? কারণ তখন শিবির গুপ্ত ছিল, ফলে আপনার যেই প্রথমে বলা হচ্ছিল সমন্বয়কদের মধ্যে অরাজনৈতিক লোক চাই, সেই ফিল্টার অনুযায়ী শিবির আটকায় নাই, এবং একই সঙ্গে বাকছাসও আটকায় নাই, কারণ বাকছাস যেটা তখন তো বাকছাস না, তখন ছিল গণতান্ত্রিক ছাত্রশক্তি। গণতান্ত্রিক ছাত্রশক্তিও আটকায় না, কারণ গণতান্ত্রিক ছাত্রশক্তি যেটা রাজনৈতিক ফোর্স, এটা অধিকাংশ শিক্ষার্থী জানতো না। তার মানে দেখেন ওই আন্দোলনও কিন্তু আসলে দলীয় যে রাজনীতি যারা করে, এখন আমরা মাস্টার মাইন্ড অমুক তমুক হিসেবে কাদেরকে বলতেছি, নাহিদ থেকে শুরু করে সাদিক কায়েম থেকে শুরু করে আপনার যাদের কথা বলেন, এরা সবাই সংগঠিত ছাত্র রাজনীতি করতো। উমা ফাতেমা থেকে শুরু করে এরা সবাই সংগঠন করেছে। কাজে সাংগঠনিক নেতৃত্বের মধ্য দিয়েই এই অভ্যুত্থান হয়েছে। কিন্তু যখন অভ্যুত্থান হয়েছে তখন এটাকে আড়াল করে বলা হয়েছে যে না, এটা অরাজনৈতিকরা করতেছে। বাস্তবতা হচ্ছে অরাজনৈতিক বলে কিছু নাই। আপনি যদি আসলে অরাজনৈতিক শিক্ষার্থী হন, তাহলে হলে কমিটি হইলো কি না হইলো এটা নিয়ে আপনার কোনো হেডেকই নেই। গতকালকে যেই ধরলাম যে 700-800 কত আমি জানি না গতকালকে মিছিল কত জনের হয়েছিল, ধরলাম 600, 700, 800 যাই হোক না কেন নাম্বারটা, সেই যেই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে 10,000-এর উপর শিক্ষার্থী থাকে, তারা যে 600, 700, 800 মানুষ নামছে, বাকি 9,000 নামে নাই কেন? তারা কি সাধারণ শিক্ষার্থী না? তারা নামে নাই কারণ তাদের কিছু যায় আসে না কারণ তারা অ্যাকচুয়ালি সাধারণ। বাকি গতকালকে যারা পুরো জিনিসটা লিড করলো, আমরা দেখতে পাচ্ছি এটা ছাত্র সংগঠন বাকছাস, আমরা দেখতে পাচ্ছি ছাত্র ফেডারেশনের সাবেক নেত্রী উমা ফাতেমা, যারও হয়তো ভবিষ্যতে রাজনৈতিক পরিকল্পনা আছে। অর্থাৎ রাজনৈতিক লোকজন দাঁড়ায় কিছু ভোটের আশায়, কিছু পপুলিজম করার আশায় মানুষজনকে বলতেছে যে হলে রাজনীতি করা যাবে না। হলে রাজনীতি না হলে রাজনীতি কই হবে? এর কোনো রূপরেখা আছে কারো কাছে? নাই, না প্রশাসনের কাছে আছে, না এদের কাছে আছে। কাজে যা হচ্ছে এটা খুবই অযৌক্তিক এবং এটাকে আসলে সমর্থন করার বিন্দুমাত্র সুযোগ নেই। ভাইয়া, আমরা তো একটু পরে শুনতে পাই না, চ্যানেলে কাজ করি। আপনাদের যে দাবিটা, যে গতকালের যে ঘটনাটা হয়েছে আর কি, যে আমাদের ভিসি স্যারও বলেছেন যে এটা নিয়ে তারা দেখবেন, এখন আপনাদের বক্তব্যটা যে প্রকাশ্য এবং গুপ্ত কোনোভাবেই যেন ছাত্র রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে না থাকতে পারে, এই বিষয়টা আমাদের একটু যদি বলেন। সবাই মানে আমি একবার বলেছি, তাও বলি যে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব না, কারণ গুপ্ত রাজনীতি ডিটেক্ট করা সম্ভব না। কাজে আপনার এই সিদ্ধান্তের বলি প্রাথমিকভাবে প্রকাশ্য রাজনীতি হবে, এবং প্রকাশ্য রাজনীতি যারা করে তাদেরকে গুপ্ত রাজনীতি করার জন্য আরো প্রণোদনা দেওয়া হবে। গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব না। গুপ্ত রাজনীতি উনারা কত গোয়েন্দা আছে ওনাদের কাছে আমি জানি না, কিন্তু মানে শত শত গোয়েন্দা নিয়োগ না করে গুপ্ত রাজনীতি বন্ধ করা সম্ভব না। আর আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন কিভাবে করা হবে তারও কিন্তু কোনো রূপরেখা তারা দেয়। তারা বলছে হলগুলো আলাদা আলাদাভাবে ডিল করবে। তাহলে যদি কালকে 2টা হলে কোনো সংকট না থাকে, সেখানে যদি ছাত্রদল ফাংশন করতে পারে, আর এক হলে ফাংশন করতে না পারে, ধরা যাক জগন্নাথ হল থেকে কালকে মিছিল আসে নাই, তার মানে জগন্নাথ হলে ছাত্রদলের যে কমিটি সেটা বহাল তবিয়তে থাকবে, কিন্তু মহসিন হল থেকে মিছিল আসছে, কাজে মহসিন হলে থাকবে না। এখন এই অ্যাসিমেট্রিক ডিসিশনের হিসাব কে করবে? এবং তার চেয়েও বড় কথা যে রাজনীতি করা তো অধিকারেরও প্রশ্ন। ৭৩-এর অধ্যাদেশ আমাকে সেই অধিকার দেয়। আপনার যেমন রাজনীতি না করার অধিকার আছে, আমার একইভাবে রাজনীতি করার অধিকার আছে। বিশ্ববিদ্যালয়কে নিশ্চিত করতে হবে যে যেই ছেলেটা কোনো দলের মিছিলে যাইতে না চায় না, তাকে যেন সিটের কথা বলে মানে মিছিলে যাইতে বাধ্য করা না হয়, আর যেই ছেলেটা মিছিলে যাইতে চায় তাকে যেন সিটের ভয় দেখিয়ে বা আপনার রাষ্ট্রিকেশনের ভয় দেখিয়ে সেই মিছিলে যাওয়া থেকে প্রতিহত না করা হয়। রাজনীতি করার অধিকার এবং না করার অধিকার দুইটাই বিশ্ববিদ্যালয়কে নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের যে গতকালের সিদ্ধান্ত, যেটা হলের রাজনীতি আপাতত নিষিদ্ধ, সেটি আপনারা কিভাবে কি অ্যাকসেপ্ট করেছেন? না, এটা হাস্যকর। মানে উনারা নিজেরাও জানেন না উনারা কি বলতেছেন। উনাদেরকে যদি এই 3-4টা কোয়েশ্চেন করা, উনারা উত্তর দিতে পারবেন না। উনারা তো 600-700 লোক মিলে পাকড়াও করছে, কি করবে মানে পালায় বাঁচা লাগবে একটা কথা বলে চলে গেছেন, এবং উনারা এটাই করেন বারবার। উনারা কোনো একটা কঠিন সিচুয়েশনে পড়েন, তাদেরকে যারা জড়ো করে দাঁড়ায় তারা যেটা বলে সেই কথা শুনে ওরা বলেন হ্যাঁ হ্যাঁ এটাই করবো, তারপর আর করেন না। তো আমরা এটা আগেও দেখছি যে হচ্ছে হল থেকে মিছিল আসছে যে টিএসসিতে গান বন্ধ, টিএসসিতে কোনো মাইক চলবে না 6টা না 7টার পরে, যে হ্যাঁ এটাই করবো। তারপরে যখন টিএসসি সংগঠনগুলো মিলে উল্টা চাপ দিচ্ছে তখন বলছে না এটা আর করবো না।
তা কালকে যখন ছাত্র সংগঠনগুলি যায় চাপ দিবে যে কাজ আপনারা কেন করলেন, উনি নিশ্চয়ই ফ্লিপ করবেন, একটা মধ্যবর্তী অবস্থায় আসবেন। কিন্তু এই যে ফাট করে কথা বলে ফেলা, এই যে মানে কি বলবো একরকম সংঘবদ্ধ রোষানল থেকে বাঁচার জন্য একটা কথা বলে পার পায়ে যাওয়ার চেষ্টা, এইটা বিশ্ববিদ্যালয় প্রশাসন সুলভ না। একটা বিশ্ববিদ্যালয় যদি এরকম আচরণ করতে থাকে তাহলে আসলে তাদের আন্ডারে ডাকসু কতটুকু সুষ্ঠু হবে আমরা তো সেটাও বুঝতে পারতেছি না। তার মানে আপনি বলছেন যে প্রশাসন গতকাল যে বক্তব্য দিয়েছে মানে ভিসি স্যার বা প্রক্টর স্যার, এরপর আপনি আস্থা রাখতে পারছেন না, বিষয়টা কি এরকম? আমরা তো ভিসি প্রক্টরের উপর অনেক আগে থেকে আস্থা রাখতে পারতেছি না। আমরা তো এই প্রক্টর ভিসির আমলে বিশ্ববিদ্যালয়ে 2টা খুন হয়েছে, সাম্য হত্যা হয়েছে, তার আগে তোফাজ্জল হত্যা হয়েছে, তারা একটারও কোনো বিহিত করতে পারে নাই। এখানে অনেকগুলি ঘটনা ঘটছে যে ঘটনাগুলির কোনো বিহিত প্রশাসন করতে পারে নাই। কাজে প্রশাসনের বিরুদ্ধে আমাদের যে মানে অবস্থান সেটা তো আগে থেকেই নেতিবাচক। কিন্তু গতকালকে সিদ্ধান্তটা আবারও প্রমাণ করলো যে তারা কোনো মেরুদণ্ড দেখানোর সিদ্ধান্ত নিতে পারবে না। যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটা ঠিক। 73-এর অধ্যাদেশের মানে বিরুদ্ধে যায় আপনি একটা সিদ্ধান্ত নিলে সেটা টিকবে না, একটা রিচ করলেই সেটা খারিজ হয়ে যাবে। কিন্তু ওই মুহূর্তে বাঁচার জন্য, ওই মুহূর্তে নিজেকে রক্ষা করার জন্য এরকম সিদ্ধান্ত যে প্রশাসনকে বারবার নিতে হচ্ছে, এটা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা অশনি সংকেত। মানে এটা কি প্রত্যাখ্যান ধন্যবাদ। করছেন আপনাদের কাছে? হ্যাঁ। আপনারা কি এটা ভাই আরেকটা জিনিস সেটা একটু এটাকে আমি হিসাবেই নেই না যে আমি প্রত্যাখ্যান করব। এটাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে জানাবে, তারপর আমি বুঝবো যে এটা কি। দাদা শেষ প্রশ্ন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো ছাত্র সংগঠনের সাথে নিয়ে যোগাযোগই করে নাই। দাদা শেষ প্রশ্ন করছি যে সাধারণ শিক্ষার্থী এই কথাটা আসলে এখন একটা হয়ে গেছে যে আসলে সাধারণ শিক্ষার্থী কারা, এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে অনেক অভিযোগ করছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু ছাত্র সংগঠনের প্রতি তাদের একটা দুর্বলতার জায়গা রয়েছে। এই দুইটা বিষয় যদি ক্লিয়ার ধরেন। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের তো অবশ্যই দুর্বলতার বিষয় রয়েছে। ছাত্র শিবিরের পারমিট নাকি ক্যান্সেল করা হয়েছিল ওই প্রোগ্রামে, তারপরে তারা 2 দিন প্রোগ্রাম করেছে। কোনো একটা মানে রাত 10টার প্রোগ্রাম 11টা হলে আমরা টেনশনে থাকতে থাকি যে এখনই বোধহয় প্রক্টর লোক পাঠাবে প্রোগ্রাম বন্ধ করতে বলবে। তাদের নাকি পারমিট ক্যান্সেল হয়ে গেছে, তারপরে তারা 2 দিন প্রোগ্রাম করে ফেলছে। কাজে সেটা তো আসেই, সেটা তো বোঝাই যাচ্ছে। এবং তারা সুযোগ পাইলে গুপ্ত রাজনীতিকে প্রণোদনা দেওয়া তাদের যে রাজনীতি সেটাও তো দেখা যাচ্ছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আসলেও গেস্ট রুম, গণরুম, র্যাক কালচার এগুলি নিয়ে এক ধরনের ভীতি আছে এবং সেই ভীতিটাকে একটা রাজনৈতিক মহল কাজে লাগাচ্ছে। কেউ কাজে লাগাচ্ছে নিজেদের দীর্ঘমেয়াদী রাজনীতির প্রকল্পে, আর কেউ কাজে লাগাচ্ছে ডাকসুতে কটা বাড়তি ভোট পাইতে। কিন্তু তার মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয় যে গ্যাড়াকলে পড়ছে, বিশ্ববিদ্যালয়ে যেই একটা মানে কি বলবো চোরাবালিতে তলায় যাচ্ছে, সেটা তারা কেউ বুঝতে পারছে না। এই মুহূর্তে আলোচনাটা হওয়া উচিত হলে এবং ফ্যাকাল্টিতে ছাত্র রাজনীতি কি ফর্মে থাকবে, নট দ্যাট ছাত্র রাজনীতি থাকবে কিনা। কারণ আপনি যদি ঘোষণাও দেন ছাত্র রাজনীতি থাকবে না, অবশ্যই প্রত্যেকটা সংগঠনই হলের ভিত্তি করে তাদের কোনো না কোনো কার্যক্রম করবে। ভাই যেটা সাধারণ শিক্ষার্থী কারা, আমরা কাদেরকে সাধারণ শিক্ষার্থী বলবো? আমি জানি না সাধারণ শিক্ষার্থী কারা, কারণ আমি গতকালকে দেখছি বাকছাসের নেত্রীরা, বাকছাসের নেতারা আপনার এবং হচ্ছে উমামা ফাতেমা সাবেক ছাত্র ফেডারেশনের নেত্রী, তারা সবাই সামনে দাঁড়ায় আছেন। এখন তারা যদি সাধারণ শিক্ষার্থী হন, আমি কেন অসাধারণ আমি জানি না। এবং এইটা তো বাকছাস এবং উমামা ফাতেমার কথা বলতে পারলাম কারণ তারা প্রকাশ্য। ওইখানে শিবিরের কত লোক আছে আমরা জানিও না। এরকম দেখলাম ছাত্র দলের ছেলেরা ফেসবুকে একটা করে পোস্ট দিতেছে যে শিবিরের প্রোগ্রামে গেছে সাধারণ শিক্ষার্থী। এখানে আপনার শিবির বিরুদ্ধে কোনো কথা বললে তাকে গালাগালি করতেছে, এই মিছিলে আসছে সাধারণ শিক্ষার্থী। এখন মুশকিলটা হচ্ছে আমি যদি বলি সব শিবির, তাহলে ওখানে 10 জনের মধ্যে যদি 2-3 শিবির হয়, বাকি 5-6 শিবির না হয়, তারা তখন মন খারাপ করবে, রাগান্বিত হবে যে ও আচ্ছা আমাদেরকেও শিবির বলতেছে। সবাই ওখানে শিবির না, সবাই ওখানে বাকছাস না, সবাই ওখানে উমামা ফাতেমা না, কিন্তু তাদের একটা লেজিটিমেট কনসার্নকে কাজে লাগায় এরা একটা জঘন্য রাজনীতি করলো, যার খেসারত বা কাফফারা এই বিশ্ববিদ্যালয়কে অনেক